নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প সহযাত্রী, লেখক প্রমথ চৌধুরী, গল্প পাঠে আমি অনিন্দিতা। স্মৃতিকণ্ঠ সিংহ ঠাকুরের সঙ্গে আমার পরিচয় হয় রেলগাড়িতে। ঘণ্টা তিনেক মাত্র তিনি আমার সহযাত্রী ছিলেন, কিন্তু এই ৩ ঘণ্টা আমার জীবনে এমন অপূর্ব ৩ ঘণ্টা যে তার স্মৃতি আমার মনে আজও জ্বলজ্বল করছে। এক এক সময় মনে হয় যে স্মৃতিকণ্ঠ সিংহ ঠাকুরের সঙ্গে আলাপ পরিচয় আমার একটা কল্পনা মাত্র। আসলে তার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হয়নি, কখনো কোনো কথাবার্তা হয়নি। সমস্ত ব্যাপারটা এতই অদ্ভুত যে সেটিকে সত্য ঘটনা বলে বিশ্বাস করবার পক্ষে আমার মনের ভিতরই বাধা আছে। লোকে বলে স্বপ্ন কখনো কখনো সত্য হয়। সম্ভবত এক্ষেত্রে সত্য আমার কাছে স্বপ্ন হয়ে উঠেছে। এখন ঘটনা কি হয়েছিল বলছি। বছর ৫-৬ আগে আমি একদিন রাত ১০টায় ঝাঁঝা থেকে একখানি জরুরি টেলিগ্রাম পাই যে সেখানে আমার জনৈক আত্মীয়র অবস্থা অত্যন্ত খারাপ, আর যদি আমি তার মৃত্যুর পূর্বে তার সঙ্গে দেখা করতে চাই তাহলে সেই রাত্রেই আমার রওনা হওয়া প্রয়োজন। আমি আর তিলমাত্র বিলম্ব না করে একখানি ঠিকা গাড়িতে হাবড়ার দিকে ছুটলুম। সেখানে গিয়ে শুনলুম যে মিনিট ৫ পরেই একখানি গাড়ি ছাড়বে, যাতে আমি ঝাঁঝা যেতে পারি। গাড়িখানি অবশ্য স্লো প্যাসেঞ্জার এবং ছাড়ে অসময়ে। তবুও দেখি ট্রেন একেবারে ভর্তি, কোথাও ভালো করে বসবার স্থান নেই, শোবার স্থান তো দূরের কথা। খালি ছিল শুধু একটি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। তাই আমি একখানি ফার্স্ট ক্লাসের টিকিট কিনে সেই গাড়িতেই চড়ে বসলুম। প্রথমে সে গাড়িতে আমি একাই ছিলুম। মধ্যে কোন স্টেশনে মনে নেই, একটি বৃদ্ধ ইংরেজ ভদ্রলোক কামরায় এসে ঢুকলেন। তিনি এসেই আমার সঙ্গে আলাপ শুরু করলেন। এ কথা সে কথা বলবার পর তিনি হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন যে বউবাজারের কসাইকালী ভদ্রকালী না দক্ষিণাকালী। আমি বললুম জানি নে। তিনি একটি বাঙালি হিন্দু সন্তানের মুখে এরূপ অজ্ঞতার পরিচয় পেয়ে একটু আশ্চর্য হয়ে গেলেন। পরে বললেন তিনি এদেশে পূর্বে ইঞ্জিনিয়ার ছিলেন, এখন বিলেতে বসে তন্ত্রশাস্ত্র চর্চা করছেন। মাত্র সম্প্রতি বাংলায় ফিরে এসেছেন নানারূপ কালীমূর্তি দর্শন করবার জন্য। সে রাত্রিরে মন আমার নিতান্ত উদ্বিগ্ন ছিল, সুতরাং তার কথা আমার কানে ঢুকলেও মনে ঢোকেনি। নইলে আমি কালীর বিষয়ে এমন একখানি প্রবন্ধ লিখতে পারতুম যার প্রসাদে আমি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে ডক্টর উপাধি পেতুম। আমার অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি তার কারণ জিজ্ঞাসা করলেন এবং আমি সব খুলে বললুম। শুনে তিনি চোখ বুজে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার আত্মীয় ভালো হয়ে গেছে। শেষ রাত্রিরে আমি ঘুমিয়ে পড়ি। ভোরে চোখ খুলে দেখি ট্রেন আসানসোল স্টেশনে হাজির এবং আমার সাহেব সহযাত্রীটি অদৃশ্য হয়েছেন। কামরাটি খালি দেখে ভাবলুম যে বৃদ্ধ ইংরেজ ভদ্রলোকের বিষয় আমি স্বপ্ন দেখিনি তো। রাত্রিরের ব্যাপার সত্য কি স্বপ্ন তা ঠিক বুঝতে না পেরে আমি গাড়ি থেকে নেমে রিফ্রেশমেন্ট রুমে প্রবেশ করলুম, এক পেয়ালা চায়ের সাহায্যে চোখ থেকে ঘুমের ঘোর ছাড়াবার জন্য। মিনিট 10 পরে গাড়িতে ফিরে এসে দেখি সেখানে দুটি নতুন আরোহী বসে আছেন, একজন পল্টনী সাহেব আর একজন সাধু। সাহেবটির চেহারা ও বেশভূষা দেখে বুঝলুম তিনি হয় একজন কর্নেল নয় মেজর। আভিজাত্যের ছাপ তার সর্বাঙ্গে ছিল। আমি গাড়িতে ঢুকতেই তিনি শস্যব্যস্ত উঠে পড়ে আমার বসবার জন্য জায়গা করে দিলেন। আমি তাকে ধন্যবাদ দিয়ে বসে পড়লুম, কিন্তু আমার চোখ পড়ে রইল ওই সাধুটের ওপরই। প্রথমেই নজরে পড়ল তিনি একটি মহাপুরুষ না হলেও একটি প্রকাণ্ড পুরুষ। তার তুলনায় কর্নেল সাহেবটি ছিলেন একটি ছোকরা মাত্র। স্বামীজি যেমন লম্বা তেমনই চওড়া। চোখের আন্দাজে বুঝলুম
তার বুকের বের অন্তত ৪৮ ইঞ্চি হবে, অথচ তিনি স্থূল নন। এই শরীর যে কুস্তিগির পালোয়ানের, সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ রইল না। কুস্তিগির হলেও তার চেহারাতে চোয়ারে ভাব ছিল না। তার বর্ণ ছিল গৌর, অর্থাৎ তামাতে রূপোর খাদ দিলে এই উভয় ধাতু মিলে যে রঙের সৃষ্টি করে, সেই গোছের রং। তার চোখের তারা দুটি ছিল ফিরোজার মতো নীল ও নিরেট। এরকম নিষ্ঠুর চোখ আমি মানুষের মুখে ইতিপূর্বে দেখিনি। তার গায়ে ছিল গেরুয়া রঙের রেশমের আলখাল্লা, মাথায় প্রকাণ্ড গেরুয়া পাগড়ি ও পায়ে পেশোয়ারি চাপলি। তাকে দেখে আমি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলুম, কারণ পাঠান যে সাধু হয় তা আমি জানতুম না। আর আমি ধরে নিয়েছিলুম এ ব্যক্তি পাঠান না হয়ে যায় না। এর মুখে চোখে একটা নির্ভীক বেপরোয়া ভাব ছিল, যা এদেশের কি গৃহস্থ কি সন্ন্যাসী কারো মুখে সচরাচর দেখা যায় না। আমি হাঁ করে তার মুখের দিকে চেয়ে রয়েছি দেখে সন্ন্যাসী আমাকে বাংলায় বললেন, মশাই, কি মনে করেছেন আমি ভুল করে এ গাড়িতে উঠেছি? থার্ড ক্লাস ভেবে ফার্স্ট ক্লাসে ঢুকে পড়েছি? অত কাণ্ডজ্ঞান শূন্য আমি নই। এ দেখুন আমার টিকিট। কথাটা শুনে আমি একটু অপ্রস্তুতভাবে বললুম, না, তা কেন মনে করব? আজকাল অনেক সাধু সন্ন্যাসী তো দেখতে পাই ফার্স্ট ক্লাসেই যাতায়াত করেন। এমনকি কেউ কেউ একা একটি সেলুন অধিকার করে বসে থাকেন। এর উত্তর হল একটি অট্টহাস্য। তারপর তিনি বললেন, সে মশাই পরের পয়সায়। আমার মশাই এমন ভক্ত নেই যাদের বিশ্বাস আমাকে ফার্স্ট ক্লাসে বসিয়ে দিলেই তারা স্বর্গে সিট পাবে। গেরুয়া পড়লেই যে পরের কাছে হাত পাততে হবে, বিধির এমন কোনো বিধান নেই। তাও অবশ্য কে কি কাপড় পরে তার থেকে যদি কে কিরকম লোক তা চেনা যেত, তাহলে তো আপনাকেও সাহেব বলে মানতে হতো। আমার পরনে ছিল ইংরাজি কাপড়, সুতরাং সন্ন্যাসী ঠাকুরের এই বিদ্রূপ নীরবে আমাকে সহ্য করতে হল। এরপরে তিনি ধ্যান স্তিমিত লোচনে আকাশের দিকে মুখ তুলে রইলেন। অন্যমনস্কভাবে খানিকক্ষণ চুপ করে থাকবার পর তিনি একদৃষ্টে কর্নেল সাহেবকে নিরীক্ষণ করতে লাগলেন। হঠাৎ তার চোখ পড়ল কর্নেল সাহেবের কামান প্রমাণ বন্দুকটির উপর। তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, মে আই হ্যাভ এ লুক অ্যাট ইয়োর ওয়েপন, স্যার? কর্নেল সাহেব উত্তর করলেন, সার্টেনলি, হিয়ার ইট ইজ। এই বলে তিনি বন্দুকটি স্বামীজির হাতে তুলে দিলেন। স্বামীজি থ্যাংক ইউ বলে সেটি করতলগত করলেন। তারপর সেটি নেড়েচেড়ে বললেন, ইটস আ উইনচেস্টার রিপিটার? দ্যাটস রাইট। স্প্লেন্ডিড ওয়েপন, বাট নো ইউজ ফর আস শিকারিজ। নো, ইটস নট আ স্পোর্টিং গান। উড ইউ কেয়ার টু হ্যাভ আ লুক অ্যাট মাই গান? আই অ্যাম শিওর ইউ উইল লাইক ইট। এই বলে তিনি বেঞ্চের নিচ থেকে একটি বন্দুকের বাক্স টেনে নিয়ে একটি রাইফেল বার করে লেট মি টেক আউট দ্য বলস বলে তার ভেতর থেকে দুটি টোটা নিষ্কাশিত করে সাহেবের হাতে তুলে দিলেন। সাহেব সে বন্দুকটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন এবং ২-৩ বার মৃদু স্বরে বললেন, ইটস আ বিউটি। তারপরে জিজ্ঞাসা করলেন, ডিড ইউ গেট ইট ইন ক্যালকাটা? নো, I bought it out from England. It must have cost you a pot of money. 250 pounds. এরপর সাহেব স্বামীতে যে কথোপকথন হল তা আমার অবদ্ধ। মনে আছে শুধু ২-৪টি ইংরাজি কথা, যথা 12 বোর, 454, হল্যান্ড অ্যান্ড হল্যান্ড প্রভৃতি। আন্দাজ করলুম এসব হচ্ছে বন্দুক নামক বস্তুর নাম, ধাম, রূপ, গুণ ইত্যাদি। তারপর সীতারামপুর স্টেশনে সাহেব নেমে গেলেন
এবং যাওয়ার সময় স্বামীজির সঙ্গে করমর্দন করে বললেন, ওয়েল, গুড বাই, গ্ল্যাড টু হ্যাভ মেট ইউ। আমি এতক্ষণ অবাক হয়ে স্বামীজির কথাবার্তা শুনলুম এবং তার থেকে এই সার সংগ্রহ করলুম, তিনি বাঙালি, ইংরাজি শিক্ষিত, ধনী ও শিকারী। এরকম লোকের সাক্ষাৎ জীবনে একবার ছাড়া দুবার পথে ঘাটে মেলে না। এরপর স্বামীজি যে ব্যবহার করলেন তা আমার আরও অদ্ভুত লাগল। সন্ন্যাসী হলেও দেখলুম তিনি আসনসিদ্ধ যোগী নন। এমন ছটফটে লোক এই বয়সের লোকের ভেতর দেখা যায় না। 5 মিনিট অন্তর তিনি এখান থেকে উঠে ওখানে বসতে লাগলেন, বিড়বিড় করে কি বকতে লাগলেন এবং মধ্যে মধ্যে গাড়ির ভেতরই পায়চারি করতে লাগলেন। শুধু পাশ দিয়ে আরও একখানি গাড়ি চলে গেলে তিনি জানলা দিয়ে মুখ বাড়িয়ে হুমড়ি খেয়ে পাশের গাড়ির যাত্রীদের অতি মনোযোগ সহকারে নিরীক্ষণ করতে লাগলেন। আমরা তেরে চলেছি পশ্চিম মুখে, আর অপর গাড়িগুলি তেরে চলেছে পূর্ব মুখে। পথমধ্যে উভয়ের মিলন হচ্ছে সেকেন্ড খানিকের জন্য। এই অবস্থায় এক গাড়ির লোক অপর গাড়ির লোকদের কি করে লক্ষ্য করতে পারে বুঝতে পারলুম না। তবে বুঝলুম নিজের গাড়ির লোকের চাইতে অপর গাড়ির লোক সম্বন্ধে তার ঔৎসুক্য ঢের বেশি। কারণ সীতারামপুরের পরে তিনি অনেকক্ষণ আমার সঙ্গে কথা কওয়া দূরে থাক, আমার প্রতি দৃকপাতও করেননি। তার এ ব্যবহার দেখে আমি যে আশ্চর্য হয়েছি তা তিনি লক্ষ্য করেছিলেন। কারণ তিনি হঠাৎ বলে উঠলেন, আপনি বোধহয় জানতে চান আমি পাশের চলন্ত ট্রেনে কি খুঁজছি। আচ্ছা, আমি সংক্ষেপে বলছি, মন দিয়ে শুনুন। আমার নাম স্মৃতিকণ্ঠ সিংহ ঠাকুর, জাতি ব্রাহ্মণ, পেশা জমিদারি। আমার বাবার ছিল মস্ত জমিদারি। উত্তরাধিকারী সত্ত্বে আমি এখন তার মালিক। বাবা যখন মারা যান আমি তখন নেহাত নাবালক। কাজী কোর্ট অফ ওয়ার্ডস সম্পত্তির রক্ষণাবেক্ষণের ভার নিল, আর আমার শিক্ষক হলেন একজন ইংরাজ ভদ্রলোক। তিনি এককালে ছিলেন কাপ্তেন। আমি কখনো স্কুল কলেজে পড়িনি। আমি যা কিছু শিখেছি সে সবই তার কাছে। তিনি আমাকে কি শিখিয়েছেন জানেন? ঘোড়ায় চড়তে, বন্দুক ছুড়তে, ইংরেজিতে কথা কইতে। এই 3 বিষয়ে বাংলার জমিদারির ছেলের মধ্যে আমি বোধহয় কেন, নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ। আমার ইংরেজি কথা তো আপনি শুনেছেন, আর আমি যে কিরকম সওয়ার তা জানে বাংলার 1 নম্বরের ঘোড়ারা। আর আমি একটা গন্ডারকে 25 ফুট দূর থেকে এক গুলিতে ধরাশায়ী করতে পারি। আমার লক্ষ্য অব্যর্থ। আমার দ্বিতীয় শিক্ষক ছিলেন একজন ব্রাহ্মণ পণ্ডিত। তিনি আমাকে শিখিয়েছেন সংস্কৃত ভাষা, ধর্মকথা, পূজা পাঠ আর তন্ত্রমন্ত্র। জমিদারের ছেলের ধর্মজ্ঞান থাকা নাকি নিতান্ত দরকার। তাই আমি একসঙ্গে ঘোর হিন্দু ও ঘোর সাহেব, একাধারে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়। তবে এ বেশ কেন? আমি গেরুয়া পড়েছি কাঞ্চনের অভাবে নয়, কামিনীর অভাবে। কথাটা শুনে বোধহয় আপনি ভাবছেন, বড় মানুষের ছেলের আবার কামিনীর অভাব। আমি কিন্তু মশাই আর 5 জনের মতো নই। টাকা থাকলেই বদখেয়ালি হতে হবে এমন কোনো কথা নেই। জীবনে 1 ফোঁটা মদও খাইনি, 1 টান তামাকও টানিনি, আর অদ্যাবধি নিজে স্ত্রী ছাড়া অপর কোনো স্ত্রীলোককে স্পর্শ করিনি। আমি পরপর 3টি বিবাহ করি, 3টিই গত হয়েছে। আমার প্রথম বিবাহ নাবালক অবস্থাতেই হয়, একটি সমান ঘরের মেয়ের সঙ্গে। সে স্ত্রীটি ছিল যেমন বড় জমিদারের মেয়ে হয়ে থাকে। তার ছিল কুল, শীল, ভদ্রতা। ছিল না শুধু রূপ আর বুদ্ধি। ছেলেবেলা থেকে দুধ খেয়ে খেয়ে তিনি হয়ে উঠেছিলেন একটি নীলগাই। কিন্তু সে গাই কখনো বিয়োয়নি, এই যে রক্ষে।
দ্বিতীয়টি আমি নিজে দেখে বিয়ে করি, গেরস্তের মেয়ে। সে ছিল যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী, যাকে কথায় বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। জমিদারির কাজকর্ম সব তার হাতে ছেড়ে দিয়ে আমি শুধু শিকার করেই বেড়াতুম। অমন মেয়ে বোধহয় বাংলাদেশে লাখে একটি পাওয়া যায় না। রূপে তাকে অনেকে হয়তো টেক্কা দিতে পারে, কিন্তু গুণে নয়। তার মৃত্যুর পর আমি আবার বিয়ে করি, স্ত্রী বিয়োগের 1 মাসের মধ্যে। এই তৃতীয় পক্ষই আমাকে বেশ ধরিয়েছে। এর থেকে মনে ভাববেন না যে সে দেব্যা হয়ে আমার সম্পত্তি ভোগ দখল করছে, আর আমি রাস্তায় রাস্তায় 1 সের আটা और आधा সের ঘিউ মিলাদে ভগবান বলে সকাল সন্ধ্যা চিৎকার করে বেড়াচ্ছি। ছেলেবেলায় একটি গান শুনেছিলুম, মরি হায় হায় শুনে হাসি পায়, কাল শশী যাবেন কাশী, ভস্মরাশি মেখে গায়ে। এই শর্মাও কৌপিন কমণ্ডলু ধারণ করে কাশী যাওয়ার ছেলে নয়। আমার তৃতীয় পক্ষ দেশ ছাড়া হয়েছেন বলে আমিও দেশ ছাড়া হয়েছি। কথাটা একটু হেয়ালির মতো শোনাচ্ছে না? ব্যাপার কি হয়েছে আপনাকে বলছি, তা আপনি বিশ্বাস করুন আর নাই করুন, সে আপনার খুশি। আই ডোন্ট কেয়ার আ র্যাপ ফর আদার পিপলস ওপিনিয়ন। আমাদের বাড়ির ভেতরের বাগানে একটি প্রকাণ্ড দিঘি আছে, মেয়েদের স্নানের জন্য। আমার তৃতীয়া স্ত্রী বিবাহের মাস কয়েক পরে একদিন সন্ধেবেলা সেখানে গা ধুতে যান ও সেই পুকুরে ডুবে মারা যান। আমি অবশ্য তখন বাড়ি ছিলুম না, আসামে গিয়েছিলুম। আমার স্ত্রীর মৃত্যুর খবর আমার কাছে পৌঁছতে প্রায় 7 দিন লাগে, আর আমি বাড়ি ফিরে গিয়ে দেখি আমার স্ত্রী চলে গিয়েছেন। তবে লোকান্তরে কি দেশান্তরে সে বিষয়ে নিশ্চিত হতে পারলুম না। এ সন্দেহের কারণ বলছি। সে ছিল নিতান্ত গরিবের মেয়ে, কিন্তু অপরূপ সুন্দরী। স্বর্গের অপ্সরা ভুলে মর্তে এসে পড়েছিল। পয়সার অভাবে বাপ বহুকাল মেয়েটির বিয়ে দিতে পারেনি। আমি যখন এ বিবাহের প্রস্তাব করি তখন তার বয়স 18। তার বাপ প্রথমে এ প্রস্তাবে সম্মত হয়নি। শুনে আমি আশ্চর্য হয়ে গেলুম। ঘুটে কুরুনির মেয়ে রাজরানী হবে, এতেও আপত্তি? এরকম মুখ ছোপ খাওয়া আমার বংশে অভ্যাস নেই। আমি সেই হতভাগা ব্রাহ্মণকে বলে পাঠালুম যে যদি সে তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি না হয় তো মেয়েটিকে জোর করে কেড়ে নিয়ে আসব, আর তার ঘরদোর হাতি দিয়ে ভাঙিয়ে জলে ফেলে দেব। তখন সে ভয়ে মেয়ে তুলে নিয়ে এসে আমার হাতে কন্যা সম্প্রদান করল। 2 দিন না যেতেই কানা ঘুষ হয়ে শুনলুম এ বিবাহে বাপের কোনো আপত্তি ছিল না, আপত্তি ছিল মেয়ের। আমারই এক ছোকরা আমলার সঙ্গে তার বিবাহের সম্বন্ধ হয় এবং তাকে ছাড়া আর কাউকেই বিবাহ করবে না, এই পণ সে ধরে বসেছিল। ছোকরাটি ছিল তার গায়ের লোক, দেখতে সুপুরুষ আর গাইতে বাজাতে ওস্তাদ। উপরন্তু তাকে সচ্চরিত্র বলে জানতুম। বলা বাহুল্য, এ গুজব শুনবা মাত্র আমি ছোকরাটিকে আমার বাড়ি থেকে দূর করে দিলুম। তার কিছুদিন পরেই আমার স্ত্রী জলে ডুবে মারা গেলেন। সুতরাং আমার মনে এই সন্দেহ রয়ে গেল যে সে মরেনি, পালিয়েছে। সে যে কি প্রকৃতির মেয়ে ছিল তা আমি বলতে পারি নে, কারণ বিবাহের পর তার সঙ্গে আমার ভালো করে আলাপ পরিচয় হয়নি। সে ছিল বিদ্যুৎ দিয়ে গড়া, তাই তাকে ছুঁতে ভয় করতুম। বিদ্যুৎকে পোষ মানাবার বিদ্যে আমি জানতুম না। বহুমূল্য রত্ন বাক্সেই বন্ধ ছিল। হঠাৎ একদিন অন্তর্ধান হল। এই ঘটনা ঘটবার পর থেকেই আমার মন একেবারে বিগড়ে গেল। ওহ, কি রূপ তার! তবে তার বিয়োগে যত না দুঃখ হল তার চাইতে বেশি হল রাগ। সে বোঝেনি স্বর্গের অপ্সরারাও মর্তে এসে কেউটের লেজে পা দিতে পারে না। আমি জিজ্ঞাসা করলুম, সংসারে বিতরাগ হয়েই বুঝি আপনি কাষায় বসন ধারণ করেছেন? তিনি উত্তর করলেন,
সংসারে বিতরাগ হয়েছি বলে আত্মহত্যা করবার তো কোনো কারণ নেই। পৃথিবীতে দেদার বাঘ ভাল্লুক গুলি খাবার আশায় বসে রয়েছে। তাদের বঞ্চিত করে নিজে গুলি খেয়ে বসবো কেন? তাছাড়া আমার তৃতীয় পক্ষ গত হবার পর আমি তো অনায়াসে চতুর্থ পক্ষ করতে পারতুম। আমার আত্মীয় স্বজন দেশময় আমার উপযুক্ত মেয়ের খোঁজ করছিলেন। আমি নিঃসন্তান, আমাদের বংশরক্ষা তো হওয়া চাই। কিন্তু এ সময়ে এমন একটি ঘটনা ঘটল যাতে করে চতুর্থ পক্ষ আর এ যাত্রা করা হলো না। আমি বাড়ি থেকে কলকাতায় যাচ্ছিলুম। রানাঘাট স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়েছিল। আমাদের গাড়ি পাশে এসে লাগতেই সে গাড়িখানি ছেড়ে দিল। দেখি সে গাড়ির একটি থার্ড ক্লাসের কম্পার্টমেন্টে আমার সেই গুণধর আমলাটি বসে আছে। তার পাশে একটি অপূর্ব সুন্দরী যুবতী। সে যুবতীটি যে আমার তৃতীয় পক্ষ তা বুঝতে আমার দেরি হল না। যদিও তার মুখটি ভালো করে দেখতে পাইনি, তবে ইনস্টিংক্ট বলেও তো একটা জিনিস আছে। সেই দিন থেকে আমি শুধু ট্রেনে ঘুরে বেড়াই। একদিন না একদিন তাদের ধরবই। এই লুকোচুরি খেলার একদিন সাঙ্গ হবেই। গেরুয়া ধারণের উদ্দেশ্য যাতে করে তারা আমাকে চিনতে না পারে। আর সঙ্গে যেই বন্দুক নিয়ে বেড়াই তার কারণ জানেন? এবার যেদিন ও দুজনের সাক্ষাৎ পাব, সেদিনের দুটি গুলি দুজনের বুকের ভিতর বসে যাবে। আমার স্ত্রী হরণ করে নিয়ে যাবে আর অক্ষত শরীরে হেসে খেলে বেড়াবে। এমন লোক এ দুনিয়ায় আজও জন্মায়নি। তারপর হিমালয়ের ক্রোড়ে আশ্রয় নেব। এই কথা বলতে না বলতে ট্রেন দেওঘর স্টেশনে এসে পৌঁছল। পাশ দিয়ে একখানি ট্রেন ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল। স্মৃতিকণ্ঠ সিংহ ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, এই যে ট্রেনে তারা যাচ্ছে। এই বলেই তিনি বন্দুক হাতে করে তরাক করে প্ল্যাটফর্মে লাফিয়ে পড়লেন। তারপর বন্দুকের ঘোড়া দুটি টানলেন। শুধু দুবার ক্লিক ক্লিক আওয়াজ হল। তিনি ভুলে গিয়েছিলেন যে তার ভেতর টোটা নেই। তখন তিনি আলখাল্লার বুক পকেট থেকে দুটি টোটা বার করে বন্দুকে পুরলেন। ইতিমধ্যে সে ট্রেনখানি অদৃশ্য হয়ে গেল। আমাদের গাড়িও ছেড়ে দিল। স্মৃতিকণ্ঠ বন্দুক হাতে দেওঘর স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলেন। তারপর স্মৃতিকণ্ঠকে জীবনে আর কখনো দেখিনি। নিজের গাড়িতেও নয়, পাশের গাড়িতেও নয়। আমি শুধু ভাবি, স্মৃতিকণ্ঠ সিংহ ঠাকুর এখন কোথায়? হিমালয়ে, না সাগর পাড়ে, জেলে, না পাগলা গারদে?